ওয়েলকাম টু সিগময়েড স্কুল। তো আমাদের প্রথম যে ভিডিওটা ছিল ফিজিক্স 1-এর উপরে 119টা এমসিকিউর, ওর মাধ্যমে আমরা মেডিকেল, এএফএমসি এবং ডেন্টালের যতগুলো কোশ্চেন আছে 2018 সাল পর্যন্ত এগুলো সব সলভ করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা 2019 থেকে একদম লেটেস্ট সাল পর্যন্ত সবগুলো এমসিকিউ সলভ করব। এর মাধ্যমে আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারের পুরো কমপ্লিট প্যাকেজটাই তোমরা পেতে যাচ্ছ। তো বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথম কোশ্চেন হলো, বিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তিকে বা ধর্মতে কাজে লাগানো হয়? তাহলে বিদ্যুৎ উৎপাদনের সময় আমাদের তো বলছিলাম 5 অধ্যায়ে আমাদের কিছু কনভার্সন আছে, ওখান থেকে মেডিকেলে কোশ্চেন করি, আমরা আগের বছরগুলোতেও দেখছি। তো এইগুলো একটা গো থ্রু করলেই হয়, নিজে নিজেই পারা যায়। তো বিদ্যুৎ উৎপাদনের সময় আমরা করি কি, যে টারবাইন ঘুরে একটা বিদ্যুৎ উৎপাদন করি, তাই না? তো ওইখানে পানিটাকে আমরা কি অনেক উপরে নিয়ে যাই, তারপর পানিটাকে ছেড়ে দিই, তারপর কি উপরে থেকে পানিটা বিভব শক্তি জমা থাকে, ওই পানিটা যখন নিচে আসে ওই বিভব শক্তি দিয়া ও টারবাইনটাকে ঘোরায়, এরপর টারবাইনটা ঘুরে আমরা ভিতরে মেকানিজম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করি। তো এখানে আমরা বুঝতে পারতেছি স্বাভাবিকভাবেই যে বিদ্যুৎ উৎপাদনের সময় পানির বিভব শক্তিকে ব্যবহার করা হয়। ওকে, তো আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনটাতে চলে যাই। ভর ও গতি জড়তার মধ্যে সম্পর্ক কিরূপ? ভর আর গতি জড়তার মধ্যে সম্পর্ক কিরূপ? তাহলে একটা জিনিস একটু বোঝো, যে কোনো একটা বস্তুর ভর যদি বেশি হয় তাকে কি গতিশীল করা কঠিন হয়ে যাবে না? যেমন চিন্তা করো, একটা খেলনা গাড়ি যেটার ভর অনেক কম, ওইটাকে আমরা ইজিলি গতিশীল করতে পারবো। কথার কথা, তোমার 5 মিটার পার সেকেন্ড তুমি দিতে চাচ্ছ, তো এটাকে কি আমরা খুব ইজিলি গতিশীল করতে পারবো। কিন্তু যে বস্তুটার ভর অনেক বেশি, যেমন একটা ট্রাক, এটাকে 5 মিটার পার সেকেন্ড দিতে গেলে কি তোমার অনেক বেশি বল টল প্রয়োগ করা লাগবে না? তো যে জিনিসটার ভর যত বেশি সেই জিনিসটার গতি জড়তার জন্য কি বেশি বেশি বোঝা যাচ্ছে না, যে যার ভর বেশি তার গতি জড়তাও বেশি। অথবা তোমার ধরো একটা বস্তু একটা নির্দিষ্ট গতিতে আছে, একটা খেলনা গাড়িও 5 মিটার পার সেকেন্ড গতি অবস্থায় আছে, একটা ট্রাকও 5 মিটার পার সেকেন্ড গতি অবস্থায় আছে। এখন তুমি যদি ব্রেক চাপো, তো ব্রেক চাপলে খেলনা গাড়িটা কি খুব ইজিলি গতি জড়তা ব্রেক করে স্থির জড়তায় চলে যেতে পারবে, বাট একটা ট্রাক কি অনেক ব্রেক চাপার পর অনেক টাইম নেবে, গতিশীল থাকতে চায়, ও সহজে গতি পরিবর্তন করতে চায় না। তার ফলে আমরা বুঝতে পারতেছি অ্যানালজি থেকে যে ভর আর গতি জড়তার মধ্যে সম্পর্ক হলো সমানুপাতিক। সমানুপাতিক। ওকে, তো এটা একটা অ্যানালজি দিয়ে আমি বুঝাইলাম, বা ইকুয়েশন দিয়ে বোঝানো যেত, যে অ্যানালজিটা এরকম ছিল, যার ভর যত বেশি তাকে গতিশীল করতেও বেশি শক্তি লাগবে, আবার যার ভর যত বেশি তাকে গতি অবস্থা থেকে স্থির করতেও বেশি সময় লাগবে বা বেশি বল টল লাগবে। ওকে, তো গতি জড়তা আমাদের কি ছিল? গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, আর স্থির জড়তা ছিল কি স্থির বস্তু স্থির থাকতে চায়। তো গাড়িটা যখন চলতেছিল তখন একে থামাইতে কিন্তু আমাদের গতি যেটা ভর বেশি তার গতি জড়তাটাও বেশি ছিল, তাই আমরা সহজে থামাইতে পারিনি। তো এটার অ্যান্সার হলো সমানুপাতিক। ওকে, সেকেন্ড দোলকের দোলনকাল কত? তো এই তথ্যটা আমাদের মুখস্থ তথ্য। সেকেন্ড দোলকটাই ছিল আমাদের যার পর্যায়কাল 2 সেকেন্ড, সংজ্ঞা থেকেই জানি যে যার পর্যায়কাল 2 সেকেন্ড, তো এটা কি সেকেন্ড দোলক বলে, তো এটা 2 সেকেন্ড পর্যায়কাল। ওকে, তো এগুলোর সাথে সাথে কি এক্সট্রা ডেটা লাগবে সেগুলো আমরা বলবো। আপাতত এই 3টে কোশ্চেনের জন্য তোমার কোনো এক্সট্রা ডেটা মুখস্থ করা লাগবে না। 1 নাম্বার কোশ্চেনটার যে এক্সট্রা ডেটা ওটা আমি আগেই বলে আসছি, যে ওই কনভার্সনগুলো আমাদের ভালো মতো পড়তে হবে, যে এইটা থেকে এইটা শক্তির কনভার্সন। ওকে, বাকি সামনে যেগুলা আমাদের কোশ্চেন থাকবে ওর জন্য এক্সট্রা কোথা থেকে কি পড়বে সেটা আমি তোমাদের বলে দিব। 4 নাম্বার, পৃথিবীর মুক্তিবেগ কত? এএফএমসি। তো পৃথিবীর মুক্তিবেগ আমাদের 11.2। এটা তো খুব ইজি কোশ্চেন পৃথিবীরটা, বাট আমাদের এই কোশ্চেনটার পাশাপাশি আমাদের বইয়ে একটা ছক আছে। আমার নিজেরও ছকটা এরকম মনে রাখা লাগে না, বাট তোমাদের রাখা লাগবে। সেটা হলো মঙ্গল গ্রহের মুক্তিবেগ থাকতে পারে, চাঁদের মুক্তিবেগ থাকতে পারে, বা অন্য কেউ একটা গ্রহ 5-6টা দেওয়া আছে। ছকটা তেমন একটা কঠিন ছক না, তো ওইটাও তোমাদের পড়তে হবে। ওকে, আপাতত পৃথিবীরটা আসছে, এটা খুব ইজি। কিন্তু যে ঝামেলাটা করছে দেখো, আমি মেডিকেলের কোশ্চেন প্যাটার্নের একটা জিনিস বলছি,
যে দুইটা অপশন যদি একই রকম থাকে বা কাছাকাছি থাকে তাইলে আমাদের একক নিয়ে ওরা একটা ট্রিক অবলম্বন করে দেয়। যেহেতু আমাদের 1 ঘন্টার একটা মেন্টাল প্রেশারের পরীক্ষা, আমরা তাড়াহুড়া করে, ধরো তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি ঠাস করে এখানে 11.2 দেখে এ নাম্বারই দেখাই দিতাম, আর দেখা যায় যে অপশনটা ভুল ওইটা কেন জানি আমি জানি না আমার কেন হইতো, আমি যেটা পরীক্ষা দিতাম ওইটা 1 নাম্বারই থাকতো, ভুল ভুল অপশনটা। তো আমার সেটে আই গেস এইটা 1 নাম্বার থাকতো আর আমি এইটাই ভুল জায়গায় রাখতাম। তো আমাদের যে অপশনগুলো এক থাকে সেগুলোতে আমরা একটু একক দেখে আগে ডিসিশন নেব, এটা জানি সবার মাথায় থাকে। তো এটার জন্য এক্সট্রা পড়া লাগবে কি আরো বাকি যে ডেটাগুলা। কোনটি সবচেয়ে শক্তিশালী বল? কোনটি সবচেয়ে শক্তিশালী বল? তো সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল। ওকে, তো এই ছকটা তো আমি আগে থেকে অনেকবার রিপিট করছি, আমি আর বলবো না। ওই যে ছকটা আছে 4টা বলের তুলনা, যে কোনো একটা স্যারের বই, হাজারি বলি কেন, শাহজাহান তপন স্যারের বই অথবা আমির স্যারের বই, যে কোনো একটা বই থেকে পড়লে হবে। আর সবচেয়ে দুর্বল বল কোনটা বলো তো? দুর্বল নিউক্লিয় বল কিন্তু সবচেয়ে দুর্বল না, সবচেয়ে দুর্বল বল কিন্তু মহাকর্ষ বল, যেটা আমাদের আগে আসছিল, যে 2018 সালের পর্যন্ত প্রশ্ন করছিলাম ওইখানে আসছিল। ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? তো ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে আমাদের স্টেরেডিয়ান জিনিসটা ব্যবহার করা হয়। এই যে রেডিয়ান, ডিগ্রি, এগুলো হলো আমাদের দ্বিমাত্রিক কোণ, আর ক্যান্ডেলা তো আলোর তীব্রতার একক, আর স্টেরেডিয়ানটা হলো আমাদের ত্রিমাত্রিক কোণ যেগুলো, সেইখানে আমাদের স্টেরেডিয়ান ব্যবহার করা হয়। ওকে, তো এটার জন্য ভাইয়া এক্সট্রা কি পড়বো? এইটার জন্য আমাদের যে 1 নম্বর চ্যাপ্টারটা আছে, 1 নম্বর চ্যাপ্টারে বিভিন্ন টাইপের একক নিয়ে কথা বলা আছে, মিটার, তারপর ত্রিমাত্রিক কোণ, এমনি দ্বিমাত্রিক কোণ, তারপর হইলো যে আলোর তীব্রতার একক, এরকম 7টা মৌলিক বল, না জানি কয়টা মৌলিক বল আছে, ওগুলোর একটু এককটা আমাদের 1 নম্বর অধ্যায় থেকে পড়তে হবে এই তথ্যটার জন্য। 9 নম্বর, স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট এর মাঝে সম্পর্ক কোনটি? স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট। তো আমরা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি জানছিলাম? আমরা গ্রেডিয়েন্ট এরকম পড়ছিলাম, ধরো গ্রেডিয়েন্টকে আমি জি দ্বারা ডিনোট করি, তো গ্রেডিয়েন্ট জিনিসটা ছিল আমাদের নাবলা ফাই। ফাই নামক একটা স্কেলার ফাংশনকে আমরা যদি নাবলা অপারেটরটার মধ্যে ইনপুট করি তাইলে আমরা ওই ফাই এর গ্রেডিয়েন্ট পাবো। তো গ্রেডিয়েন্ট জিনিসটা আমাদের ছিল কোন একটা জিনিস পরিবর্তনের সর্বোচ্চ হার, এটা একটু মনে রাখবা, সর্বোচ্চ হার, পরিবর্তনের সর্বোচ্চ হার, আমি এখানে লিখি পরিবর্তনের সর্বোচ্চ হার, এটা একটু মনে রাখবা কিন্তু, পরিবর্তনের এটা কি সর্বোচ্চ হার, পরিবর্তনের হার না, শুধু পরিবর্তনের সর্বোচ্চ হার। তো এই সম্পর্কটা থেকে আমরা দেখতে পাচ্ছি না যে জিটা ফাই এর সমানুপাতিক, তাই না? আমাদের কোশ্চেন তো এইটাই, তো আমাদের অ্যান্সারটা হবে বি। ওকে, তো এর পাশাপাশি আমাদের এইখান থেকে কিন্তু অনেক কিছু পড়ার আছে। এই কোশ্চেনটা আমাদের নতুন আসছে, মানে আমরা যে আগে 18 সাল পর্যন্ত পড়ছি তখন কিন্তু এই গ্রেডিয়েন্ট এগুলোর কোশ্চেন তেমন একটা পাইনি, বাট এই দেখো 22 সালে কিন্তু এটা আসছে। তো এর জন্য আমাদের যে জিনিসটা পড়তে হবে, আমাদের 3টা টাইপের যে ভেক্টরের ডিফারেন্সিয়াল যে অ্যাক্টিভিটি আছে, ওইটার আমাদের যে 3টা টাইপের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্ল, এগুলার প্রত্যেকটার কিছু বৈশিষ্ট্য আছে। তুমি যে কোনো একটা স্যারের বই খুললে বৈশিষ্ট্যগুলা পাবা, এর দিকগুলা সম্পর্কে বলা আছে, এটা কি বুঝায় সেটা বলা আছে, কিছু স্পেশাল সূত্র আছে কার্লের, কার্ল অ্যাকচুয়ালি কি বুঝায়। তো ওই জায়গাগুলো প্রত্যেকটা পয়েন্ট তুমি এমন ভাবে পড়বা যে তুমি এটা মাথায় সেট করে রাখছো যে কার্ল জিনিসটা কোনো বস্তুর ঘূর্ণন প্রবণতা বুঝায়, ডাইভারজেন্স বস্তুটা এইটা বুঝায়, ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল হয়, এমন ভাবে পড়বা যে একবার পড়াতে ওটা মাথায় ঢুকে থাকবে আর যে কখনো বের হবে না। এর জন্য তোমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটই ব্যয় হতে পারে। ওকে, তো এই টাইপের কোশ্চেন করার জন্য আমাদের ওই ডাটাগুলো একটু মাথায় রাখতে হবে। এরপর আমাদের 10 নাম্বার বলছে 1 বোট ইজ ইকুয়ালস টু হোয়াট? তাইলে আমাদের যে জিনিসটা ছিল 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার,
এই জিনিসটাই আমাদের বিদ্যুতের ক্ষেত্রে বিলের ক্ষেত্রে 1 ভোল্ট ধরা হয়, 1 কিলোওয়াট আওয়ার। এটা মুখস্থ ডাটা, মুখস্থভাবেই রাখতে পারো, 1 কিলোওয়াট আওয়ার। আর 1 কিলোওয়াট আওয়ার মানে 3.6 ইন্টু 10⁶ জুল। তার মানে 1 ভোল্ট মানে তোমার একটা শক্তির একক। এটা একটু মনে রাখো, কিলোওয়াট আওয়ার যে জিনিসটা এটা কিন্তু একটা শক্তির একক। কিলোওয়াট দেখে অনেকে ক্ষমতার একক ভাবে, এটা কিন্তু একটা শক্তির একক। তো এখানে কোন অপশনটা আছে? ডি নাম্বার, 1 কিলোওয়াট আওয়ার। 1 ভোল্ট মানে 1 কিলোওয়াট আওয়ার। তো এটার জন্য আর এক্সট্রা কিছু পড়া লাগবে না, এটা সিম্পল একটা বেসিক। আর একটা ডাটা তো সবার মনে আছে যে হর্স পাওয়ার আর ওয়াটের মধ্যে সম্পর্ক 746, তাই না? এটা একটু মনে রেখো। 9 নম্বর কোশ্চেনটা ছিল কোনটি ক্ষমতার একক, তারপর কি 9 আছে, 9। এই 9 গুলোই খুব ভুল করে ফেলে স্টুডেন্টরা। তাহলে দেখো জুল পার সেকেন্ড, এইটা কি? ওয়াট। তাহলে এটা একটা ক্ষমতার একক, তাহলে এটা বাদ। হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা, এটাও একটা ক্ষমতার একক, এটাও বাদ। কেন বাদ? কেন কি বলছে? একক 9। ওয়াট, এটা তো অবশ্যই ক্ষমতার একক, তাহলে আমাদের এটাও বাদ। কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার যে জিনিসটা আমি একটু আগেই বলছি যে এটা কিন্তু একটা শক্তির একক, এটা কিন্তু ক্ষমতার একক না, শক্তির একক। তার ফলে আমাদের কারেক্ট অ্যান্সার হইল কিলোওয়াট আওয়ার। ওকে, আর কিলোওয়াট আওয়ার শক্তির একক কেন, এটা তো বোঝাও যায়। কিলোওয়াট আওয়ার, এই দেখো কিলোওয়াট এটা কি? ক্ষমতা, পি এর একক, তার সাথে গুণ যাচ্ছে কি? আওয়ার, তার মানে কি? সময়ের একক। তাহলে পি ইন্টু টি, আমরা পি ইজ ইকুয়ালস টু জানি কি? ডাব্লিউ বাই টি। তাহলে পি ইন্টু টি, পি ইন্টু টি, এটা কি? ডাব্লিউ না? তার ফলে এইটা পি ইন্টু টি টাইপের কিছু একটা রাশি দেবে, যেটা আমাদের কিসের একক? ডাব্লিউ মানে, ডাব্লিউ মানে আবার ওয়াট বুঝো না, ডাব্লিউ মানে শক্তির একক। তাহলে আমাদের অ্যান্সার হলো ডি, কারেক্ট অ্যান্সার। বেসিক কোশ্চেন, এগুলোর জন্য এক্সট্রা ডাটা মুখস্থ করার দরকার নেই। পৃথিবী পৃষ্ঠে বিভব শক্তির মান কত? তো আমরা জানি পৃথিবীর পৃষ্ঠে বিভব শক্তির মানটা 0 ধরা হয়। এটা আমাদের বাইরে থেকে আগে থেকে অ্যাজাম্পশন করে রাখছে যে পৃথিবী পৃষ্ঠে বিভব শক্তির মানটা 0। এটা একটা মুখস্থ, এটা মুখস্থ। আর এটা কি বলবো, এটা তেমন এক্সট্রা কোনো ডেটা মুখস্থ রাখার দরকার নেই। 13, তরলের পৃষ্ঠটানের প্রভাব নেই কোনটি? তরলের পৃষ্ঠটানের প্রভাব নেই। তো এই জিনিসটা আমি আগেও বলছি যে পৃষ্ঠটান, সান্দ্রতা, এই জিনিসগুলোর ব্যবহার করতে হবে। কোন কোন জিনিস এই জিনিসগুলোর উপর প্রভাব ফেলে সেই জিনিসগুলো মনে রাখতে হবে। তাপমাত্রা প্রভাব ফেলতে পারে, আকৃতি প্রভাব ফেলতে পারে, অমুকটা ফেলতে পারে, তমুকটা ফেলতে পারে। এই সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া রাখা লাগবে। অন্তত ভিতরের লেখাগুলো যদি নাও পড়ো বই খুলে, ওই হেডিং গুলো পড়ো কোন কোন জিনিসগুলা প্রভাব ফেলে। তো আমরা একটু দেখি অজৈব দূষকের উপস্থিতি। আচ্ছা, প্রভাবটা এখানে কিন্তু বলছে প্রভাব নেই নেই নেই। ওকে, তাহলে অজৈব দূষক থাকলে কি তরলের পৃষ্ঠটান মানে প্রভাব অবশ্যই ফেলবে। পাত্রের আয়তন, পাত্রের আয়তনের উপরেও প্রভাব ফেলতে পারে। কেন কি হইলো যে এই পাত্রের আয়তনের উপরে ভিত্তি করে তো পৃষ্ঠটানের ওই যে টান বলটা চেঞ্জ হতে পারে। পাত্রের ভর, পাত্রের ভরের উপরেও চেঞ্জ হতে পারে। পাত্রের আকৃতি, ইয়েস, পাত্রের আকৃতির উপরে কিন্তু পৃষ্ঠটানটা নির্ভর করে না। তুমি যে পাত্রে রাখবা ওটার আয়তনটার উপরে ডিপেন্ড করে, বাট আকৃতিটার উপরে ডিপেন্ড করে না পৃষ্ঠটানটা। তার ফলে আমরা অ্যান্সার ধরবো প্রভাব নেই। নেই বললে পাত্রের আকৃতি, বাকি তিনটার কিন্তু প্রভাব আছে। তুমি যদি এইটা খোলো তাহলে কিন্তু বাকি তিনটার প্রভাব পাবা। তো এর জন্য এক্সট্রা কি পড়বা? ওই যে সান্দ্রতা আর পৃষ্ঠটানের ব্যবহার প্লাস কোন কোন জিনিস সেগুলোর উপরে প্রভাব ফেলে। ওকে, ঠিক আছে। এরপর বলছে একটি হাতঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 1.7 সেন্টিমিটার, এর প্রান্তের রৈখিক বেগ কত? তাইলে রৈখিক বেগের ফর্মুলাটা আমরা জানি, v is equals to twice pi r divided by t। ওকে, তাহলে একটা সেকেন্ডের কাঁটা, এটা আমি আগেও বলছি, ঘন্টার কাঁটার জন্য বড় হাতের টি হয় কত? 12 ঘন্টা, মানে 12 × 3600 সেকেন্ড।
মিনিটের কাটার জন্য টি হয় 1 ঘন্টা, মানে 1 ঘন্টা পর পরও সেম জায়গায় চলে আসে, মানে 1 × 3600 সেকেন্ড। আর সেকেন্ডের কাটার জন্য টি হয় 60 সেকেন্ড। ওকে, তাহলে আমরা কত পাই? টোয়াইস পাই, আর এর মান হইল 1.7 ডিভাইডেড বাই 100, এটাকে মিটারে নিয়ে নিলাম, আর ডিভাইডেড বাই টি এর মান কত? 60। তাইলে এখানে আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে, আমরা একটু করি। তো 2 দিয়ে যদি 60 কাটো তাহলে আসে কত? 30, ঠিক আছে। আর পাইটাকে, পাই মানে কি 3.1416, এইটাকে আমি ধরলাম 3, তাইলে এটাকে ধরলাম 3 ইন্টু ওই 1.7 আছে না, এটাকে আমি ধরলাম 1.5, আর নিচে কত? 100 ইন্টু 30, 100 ইন্টু 30। ওকে, তাইলে 3 দ্বারা যদি এটারে কাটো তাহলে পাবো 10, ঠিক আছে। উপরে একটা 10 দ্বারা গুণ করো, আর নিচে একটা 10 দ্বারা গুণ করো, উভয় পক্ষের উপরে আর নিচে দুইটার 10 দ্বারা গুণ করলাম। তার ফলে হইলো কি, উপরেরটা এসে গেল এটা 15, এই 1.5 আর 10 গুণ করলে কত হবে? 15। তাহলে আমি এটা এখানে 15 লিখলাম, এটাকে লিখলাম 15। আর একটু কাটাকাটি করি, 5 দিয়ে করলে এটা 3, আর এটা কত? 2, ঠিক আছে। আর এই 100 আছে না, এটাকে আপাতত আমি চিন্তা করি 99, তাহলে 3 দিয়ে যদি কাটো তাহলে 33, মানে এটাকে 99 চিন্তা করছি। ওকে, তাহলে আমাদের ফাইনাল কত আসলো? ফাইনাল যেটা আসলো সেটা আমাদের 1 ডিভাইডেড বাই, আমি তো এখানে লিখলাম দেখো, 1 ডিভাইডেড বাই 33 ইন্টু 2 ইন্টু 10। ওকে, তাহলে 33 ইন্টু 2 কত? 66, 66 আর 10 গুণ করলে 660, 1 ডিভাইডেড বাই 660, তাতে কত আসে? দশমিক দিলে 0, 0 দিলে 0, 0 দিলে আরেকটা 0 একবার, তাইলে 0.001, তাহলে তারপর আরো কিছু থাকবে, হ্যাঁ, 660 ডট 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 এঁকে দিলাম। তার মানে এটা 1.something ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার পার সেকেন্ড। তাইলে আমাদের 1.something সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। আমি বুঝতে পারছি? আমরা অ্যাপ্রক্সিমেটলি, আমাদের ক্যালকুলেশনে অ্যাপ্রক্সিমেটলি আমরা পাইছি 0.001, অ্যাপ্রক্সিমেটলি পাইছি 0.001। তাহলে সেইটা মানে কি? আমি একটু এখানে হলুদ কালার দিয়ে লিখি, একটু দেখো, ইয়েলো, 0.001 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড করলে কত হবে? 1.00 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই 1.00 সেন্টিমিটার পার সেকেন্ডের আশপাশে কি আছে? এটা আছে 178, বাদ, এত অনেক দূরে। 17.78, এটাও বাদ। 1.78, এটা কাছাকাছি, তার ফলে আমাদের অ্যান্সারটা বি। ও সরি, একটু ভুল হইল, ও সরি, আমি একটু ভুল বলছি। 0.001 মিটার পার সেকেন্ডটাকে যদি আমি সেন্টিমিটার পার সেকেন্ড নিই তাহলে আমার একটু ভুল হইল, 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড আসে। 100 দ্বারা গুণ করবো না, আমি একটু ভুলে 1000 দ্বারা গুণ করে ফেলছি। তাহলে 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড, তার কাছাকাছি কি আছে? কাছাকাছি কি এ নাম্বারটা না, 0.178। আমাদের অ্যাকচুয়ালটা আসে না, কেন কি আমরা অনেক কিছু হিসাবে ঝামেলাটা মেলা করছি, বাট আমরা কিন্তু কাছাকাছি অ্যান্সারটা দিতে পারছি, তার মানে অ্যান্সার হলো এ। বুঝতে পারলাম? ওই সেম ছোট ছোট ওই যে অ্যাপ্রক্সিমেটলি মানগুলোকে ধরে ধরে কাজ করছি, খুব কিন্তু কঠিন হয় না। আমরা কিন্তু এই ক্যালকুলেশনগুলো আগে ওই পদ্ধতিতে করছি। এই জিনিসগুলোই তোমাদের একটু প্র্যাকটিস করানো, যাতে তোমরা এটা ধরতে পারো কিভাবে আমরা ক্যালকুলেটর সারা কাজটা করতেছি। আই গেস তোমরা বুঝছো, আমি আগে এই রিলেটেড অনেক কথা বলছি, আমি আর কথা না বাড়াই।
একক ক্ষেত্রফলে এবং 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 মিটার, তার টেনে 1 মিলিমিটার প্রসারিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে? ওকে, তাহলে এইটার জন্য আমাদের একটা ফর্মুলা ডাইরেক্ট আছে, W = ½ × F × L। ওকে, আমি W একটা ফর্মুলাই মুখস্থ রাখতাম, W 3-4টা ফর্মুলা মুখস্থ রাখতাম না, পরে এই F আর L টাকে চেঞ্জ করতাম। তাহলে আমাদের কাজের ফর্মুলা হলো ½ × F × L। আবার আমরা জানি কি Y = FL / A × ছোট হাতের L। তাহলে এফটাকে এইখান থেকে যদি রিপ্লেস করি, কেউ পুরো সূত্রটা আগে থেকে মুখস্থ রাখতে পারো, সমস্যা নাই, আমি যেরকম করে মুখস্থ রাখতাম সেটা বলছি। তাহলে এখানে Y A মানে F এখানে দেখব Y A L² বড় হাতের L। ওকে, তাহলে এইটা হলো আমাদের কাজের ফর্মুলাটা, W = ½ × YA L²/L। তাহলে আমরা এখন ডেটাগুলো ইনপুট দিই। হাফ y এর মান ইয়ং এর গুণাঙ্ক কত দিয়েছে? 2 × 10⁻11, 2 × 10⁻11। এ ক্ষেত্রফল কত? এক একক ক্ষেত্রফল বিশিষ্ট 1। কতটুকু প্রসারিত করছো? 1 মিলিমিটার প্রসারিত করছো, তার মানে কি 1 × 10⁻³ এল এর মান, তার উপরে আবার কি সূত্রের স্কয়ার আছে, আর ডিভাইডেড বাই বড় হাতের এল কি, তারটির দৈর্ঘ্য হলো 1 মিটার, তাহলে এখানে 1 আছে। তাহলে সিম্পল ক্যালকুলেশন, 10⁻³ এর স্কয়ার মানে কি 10⁻⁻6, 10⁻11 আর 10⁻⁻6 যদি গুণ করো তাহলে কি 10⁻5 পাবা। তাহলে অ্যান্সার হলো 2 × 10⁻5। মিললো না? আচ্ছা সরি, এখানে 2 আর 2 কাটাকাটি যাবে, সরি 2 আর 2 কাটাকাটি গেল, তাহলে 10⁻5 অ্যান্সার এটা সি। তাহলে অ্যান্সার হলো সি। এই 2 আর 2 কিন্তু কাটাকাটি যাবে, আগে কাটাকাটি করি খেয়াল করে নি। তাহলে 10⁻11 এর সাথে 10⁻6 গুণ করলে 10⁵ জুল পাইলাম আমরা। সুতরাং ক্যালকুলেশনগুলো মেডিকেলের খুব সোজা, কিন্তু মেডিকেল ডিউ যেটাই বলো। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কোনটির উপরে নির্ভর করে? মুখস্থ এই ডাটাটা একদম মাথায় সেট করে নাও। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। শুধু আদর্শ গ্যাস না, যে কোনো জিনিসেরই অভ্যন্তরীণ শক্তিটা তাপমাত্রা চেঞ্জ হলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়, বাড়লে বাড়ে, কমলে কমে। মানে তাপমাত্রা যদি বাড়ে অভ্যন্তরীণ শক্তিও বাড়ে, তাপমাত্রা যদি কমে অভ্যন্তরীণ শক্তিও কমে। তাহলে এটার অ্যান্সার হইল এ। ওকে, এই রিলেটেড আর কি এক্সট্রা ডেটা পড়বো কোনো কিছু দরকার নেই, এটা একটা বেসিক কোশ্চেন, এটা মাথায় সেট করে রাখবা। আমি তোমার একটা জিনিস একটু বলি, এটা একটু মনে রাখতে পারো, এটা হলো সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়েও আমাদের কাজে লাগবে। সেটা হলো অভ্যন্তরীণ শক্তি যে জিনিসটা, অভ্যন্তরীণ শক্তিটা অভ্যন্তরীণ শক্তি দ্যাট ইজ তাপমাত্রা ডিপেন্ডেন্ট। ওকে, অভ্যন্তরীণ শক্তিটা তাপমাত্রার উপরে নির্ভর করে। এরপরে মনে রাখবা বাহ্যিক কাজ, বাহ্যিক কাজ এইটা হইলো আয়তনের উপরে ডিপেন্ড করে। কোনো একটা বস্তুর যদি আয়তন বাড়ে তাহলে বাহ্যিক কাজ হয়েছে, কোনো একটা বস্তুর যদি আয়তন কমে তাহলে বস্তু কর্তৃক কাজ হয়েছে আর কি। হ্যাঁ, তো সরি, কোন একটা বস্তুর আয়তন কমা মানে মানুষ কর্তৃক বস্তুর উপরে কাজ হয়েছে, কোন একটা বস্তুর আয়তন মানে বস্তুটা কর্তৃক পরিবেশের উপরে কাজ হয়েছে, এরকম ভাবে বোঝায়। তো যেটা মনে রাখার ব্যাপার সেটা হলো বাহ্যিক কাজ যে জিনিসটা, সেইটা হলো আয়তনের উপরে ডিপেন্ড করে, অভ্যন্তরীণ শক্তি যে জিনিসটা সেটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এই দুইটা ডাটা মাথায় একদম সেট করে নাও, এই দুইটা ডাটা মাথায় একদম ফিক্স করে নাও। ওকে, পরের অবজেক্টিভটা আমরা যাই।
বাষ্পায়ন নির্ভর করে না কোনটির উপর? বাষ্পায়ন নির্ভর করে না কোনটির উপর? তো বাষ্পায়ন জিনিসটা আসলে কি ছিল, এগুলো বই থেকেও পড়া যায়, বাট আমি একটু হালকা করে বলি যাতে তোমাদের একটু ব্রেনে মনে থাকে। একটা বস্তুর স্ফুটনাঙ্ক আর বাষ্পায়নের মধ্যে পার্থক্যটা কি তোমরা বুঝো? ধরো পানির কথা চিন্তা করো, পানি কত তাপমাত্রায় ফুটতে থাকে? পানি যখন 100°C তাপমাত্রা হয় তখন পানিটা ফুটলেই তো আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়, তাই না? কিন্তু একটা জিনিস একটু চিন্তা করে দেখো, তুমি এক বালতি পানি পানিটা নিয়া তুমি তোমার বারান্দায়, যেখানে সূর্যের আলো টালো আছে বা একটু খোলামেলা, বারান্দায় এক বালতি পানি রাখলা। তো বারান্দায় এক বালতি পানি রাখার পর তুমি যদি সকালে রাইখা দাও, দুপুর বেলা পার হয়ে গেল, বিকালে আসলে দেখবে কি পানির লেভেলটা কিছুটা নেমে গেছে। মনে করো তুমি এই একটা বালতি, এই বালতিটাতে পানি রাখলা, দুপুর পার হয়ে সন্ধ্যা হইল বা বিকাল হইল, তখন দেখবা কি লেভেলটা কিছু পরিমাণ নেমে গেছে। তার মানে এতটুক পরিমাণ পানি কি খালি হয়ে গেল না? এতটুক পরিমাণ পানি আমাদের খালি হয়ে গেল। তাহলে এই পানিটা খালি হয়েছে কি? অবশ্যই বাষ্প হয়ে উপরে উঠে গেছে। এখন তুমি আমাকে একটা কোশ্চেন করতে পারো, ভাইয়া আমরা তো জানি পানি ফোটে বা বাষ্প হয় 100°C তাপমাত্রায়, তাহলে এইখানে যে এতখানি পানি খালি হয়ে গেল, এ কি 100°C তাপমাত্রা পাইছে তার ফলে খালি হয়ে গেছে? এখন তুমি একটু স্বাভাবিকভাবে চিন্তা করো, পরিবেশের তাপমাত্রা কি 100°C যায়? পরিবেশের 30, 35, 50 পর্যন্তই হাইস্ট গেল, তাতেই তো আমরা গরমে বাঁচি না। আল্লাহ, একদম গ্রীষ্মকালে যে অবস্থাটা হয় ইদানিং 45, 48, 42, 43 থাকে। তাহলে পরিবেশের তাপমাত্রা তো অবশ্যই 100-তে যায় না, 100-তে গেলে তো বাঁচাই যেত না, তাই না? তো 100-তে না যাওয়া সত্ত্বেও পানিটা কি বাষ্পীভূত হয়ে চলে গেছে। তো এইটাই হইল বাষ্পায়ন ফেনোমেনা, যে বাহ্যিক যদি চাপটা কম থাকে তাইলে পরিবেশের তাপমাত্রাতেই পানি বাষ্পীভূত হয়ে চলে যেতে পারে বাইরে থেকে। তো এই জিনিসটি হলো পানির বাষ্পীভবন বা শতবাষ্পীভবন, এই যে জিনিসটাকে বলে। তো এই জিনিসটা আসলে তরলের প্রকৃতি, তাপমাত্রা, তরলের ঘনত্ব, তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। তুমি কি টাইপের তরল নিছো, তেল নিছো নাকি পানি নিছো, তার উপরে ডিপেন্ড করে তরলটার ঘনত্ব। তেলের যা ঘনত্ব, পানির যে ঘনত্ব অবশ্যই এক না, এটার উপরে ডিপেন্ড করে। আর তাপমাত্রার উপরে তো ডিপেন্ড করবেই, বোঝাই যাচ্ছে। তো যেটার উপরে ডিপেন্ড করে না সেটা হলো তরলটার ভর। আর কোশ্চেনটা কিন্তু একটু খেয়াল রাখবা, সবসময় বলতেছি এখানে কিন্তু না বলছে, ডিপেন্ড করে না। তো তরলের ভরের উপরে কিন্তু ডিপেন্ড করে না। আশা করি বাষ্পায়নের এই ঘটনাটা তোমাদের মাথায় সেট হয়ে থাকবে। পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের দোলনকাল কত? তো সরল দোলকের দোলনকালের ফর্মুলাটা আমরা জানি কি, T = twice by √L/g। তাহলে পৃথিবীর কেন্দ্রে আমরা জানি G এর মানটা কত? 0। তার ফলে T এর মানটা কি অসীম হয়ে যাবে। ওকে, তো ডি। আবার যদি এই সেম কোশ্চেনটা বলতো যে পৃথিবীর কেন্দ্রে সরল দোলকটির কম্পাঙ্ক কত, তখন কিন্তু আসতো কত? 0। এগুলো কিন্তু মানে ট্রিক, যে যখন কম্পাঙ্কের কথা বলবে, কম্পাঙ্ক মানে কি T = কি 1/f বা f = কি 1/t। টি এর মান যদি ইনফিনিটি হয় 1/∞ কিন্তু 0। বুঝতে পারছি? তো এগুলো একটু সাবধান হয়ে দিলেই হয়। এইসব কোশ্চেন এই সূত্র দিয়ে একটু ভাবলে পারা যায়, কোন এক্সট্রা ডেটার আশপাশে মুখস্থ রাখার দরকার নেই। কোন ভেক্টরের শুরু ও শেষ একই স্থানে? এটা কি নাল ভেক্টর? আগেও করছি এরকম টাইপের অবজেক্টিভ, আর বলছিলাম যে ভেক্টরের এই যে ছোট ছোট যে বিভিন্ন টাইপের ভেক্টরের যে ডেফিনিশন, ওখান থেকে কিন্তু আমাদের আসে, আর ওগুলোর বৈশিষ্ট্য আসে। 17 পরে 18। কোন দুটি ভেক্টর রাশি? আমরা একটু দেখি। তাপশক্তি, এটা ভেক্টর রাশি না, বেগটা ভেক্টর রাশি, তাহলে 1 নম্বর অপশনটা বাদ। তড়িৎ বিভব, এটা ভেক্টর রাশি নয়, এটা কিন্তু ভেক্টর রাশি না। ত্বরণ, এটা আবার ভেক্টর রাশি। কেন্দ্রমুখী ত্বরণ মানেই ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি। তাপমাত্রা, এটা কিন্তু ভেক্টর রাশি নয়। তড়িৎ ক্ষেত্র আর বল দুটোটাই আমাদের ভেক্টর রাশি। ওকে, তো এর ফলে আমাদের অ্যান্সারটা হলো ডি। ঠিক আছে,
তো কোনটি ভেক্টর রাশি কোনটি ভেক্টর রাশি নয়, এইগুলো আসলে ওই গদবাঁধা একটা বই ধইরা কি কি ভেক্টর রাশি আছে কি কি ভেক্টর রাশি নয়, এগুলো আসলে ওইরকম মুখস্থ করার জিনিস না। আমি 2-3টা একটু বইলা দিই, এই যে এইগুলা নিয়ে একটু কনফিউজিং হয়ে যায় পোলাপাইন, বাকিগুলো তুমি এমনি চিন্তা করলেই পাবা যে এটার দিক আছে কি নাই। 1 নাম্বার যেটা নিয়ে মানে কনফিউজিং ক্রিয়েট হয় সেটা হলো শক্তি। শক্তি জিনিসটা একদম মাথায় সেট করে রাখো, শক্তি একটা স্কেলার রাশি, এর কোনো দিক নাই, স্কেলার রাশি। আর আচ্ছা, শক্তি মানে কি, গতিশক্তি, বিভব শক্তি, যত প্রকার টাইপের শক্তি আছে সবগুলোই স্কেলার রাশি। আরেকটা মনে রাখবা, বিভব, বিভব, তড়িৎ বিভব, মহাকর্ষীয় বিভব, যত টাইপের বিভব, ওটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শক্তি। মানে তড়িৎ বিভব জিনিসটা হলে 1 কুলম চার্জকে এক স্থান থেকে অসীম থেকে অমুক স্থানে আনছে যতটুকু কাজ করতে, এইরকম টাইপের সংজ্ঞা, ওই সংজ্ঞা দিয়ে যাচ্ছি না, ওটা ওয়ান কাইন্ড অফ শক্তি। তো বিভব জিনিসটা আমাদের স্কেলার রাশি, স্কেলার বিভব লিখছি কেন, স্কেলার রাশি, ঠিক আছে। এই দুইটা যদি একটু মাথায় সেট করে থাকে, কোনটি ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি, বাকি সবকিছুই তোমার জন্য ইজি। আমি এই দুইটাই মনে রাখতাম, এই দুইটাই কনফিউজিং ক্রিয়েটিং, বুঝতে পারলাম। তো এই দুইটা ডেটা মাথায় রাখো, বাকি তুমি আশা করি এমনি ভাবলে পারবা। তাপমাত্রা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, এগুলো তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো। কনফিউজিং ওই দুইটা ক্রিয়েট করে। 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোন বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড করে হ্রাস পায়, থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্বে অতিক্রম করবে? আচ্ছা, কোন বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড করে হ্রাস পায়, এই কথাটার মানে বস্তুটার মন্দন 2 মিটার পার সেকেন্ড বলা যায় না? এই যে কথাটা বলছে 2 মিটার পার সেকেন্ড করে হ্রাস পায়, এই কথাটার মানে কি? প্রত্যেক সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে হ্রাস পাচ্ছে, তার মানে বলা যায় এর মন্দন 2 মিটার পার সেকেন্ড, মানে a ইজ ইকুয়ালস টু -2 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন লিখলাম, ওই যে হ্রাস পায় তাই। তাইলে আমাদের ফর্মুলাটা হইল এক্ষেত্রে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে যখন থেমে যাবে তখন ভি এর মান কত, 0, আর ইউ এর মান দেওয়া আছে আমাদের 20 স্কোয়ার, 2 ইন্টু এর মান তো -2, তাহলে মাইনাসটা আগে আসলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এর ফলে আমি এখানে আগেই লিখলাম 2 ইন্টু এস। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি কত আসে, এই পুরোটাকে এখানে আনলাম, তাহলে এস ইজ ইকুয়ালস টু আমাদের এটা আসে না 20 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে 20 স্কোয়ার মানে কি 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে কাটাকাটি করলে 5, তাহলে 20 ইন্টু 5 কত, 100। তো অ্যান্সারটা আমাদের 100। ওকে, তো যেটা বলছিলাম যে খালি ফর্মুলাতে ডেটাগুলো বসাইতে হয়, তো ডেটাগুলো মাঝে মধ্যে একটু একক টেকক ঘুরে যেতে পারে, বা এমন কোনো ইকুয়েশনে বসাইতে হয় যে ইকুয়েশনটা তুমি সচরাচর দেখো না, এইটুকু মেডিকেলের ম্যাথ রিলেটেড ট্রিক্স, আর কিছুই না। কোনটি লোম